হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ১৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সতীশের সমস্ত মন যেন পর্বতের শিখর হইতে গড়াইয়া পাদমূলে পড়িয়া একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার এখানে থাকা না থাকায় সাবিত্রীর কিছু যায় আসে না, এ সম্বন্ধে সে একেবারে উদাসীন। সে ঘাড় নাড়িয়া জানাইল আর তাহার কোনো কথা বলিবার নাই, কারণ সাবিত্রীর এই নিঃশঙ্ক সংক্ষিপ্ত জবাবের পরে আর কোনো প্রশ্নই তাহার মুখে আসিল না। অথচ কত কথাই না তাহার বলিবার ছিল। সাবিত্রী খালি গ্লাসটা তুলিয়া লইয়া চলিয়া গেল। সতীশ চুপ করিয়া বসিয়া রহিল। হায়রে মানুষের মন, এ যে কিসে ভাঙে কিসে গড়ে তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই। যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না, কেমন করিয়া আমরা বলিয়া তাহার মন জোগানো যায়? কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে? সাবিত্রী অনেকক্ষণ চলিয়া গেলেও সতীশ তেমনিভাবে বসিয়া রহিল। তাহার অন্তরটা ঠিক দুঃখে কষ্টে নয়, কি এক রকমের জ্বালায় যেন জ্বলিতে লাগিল। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়, কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। যাহার ভালোবাসিবার কথা নহে সে ভালোবাসে না, ইহাতে কাহারও কি বলিবার থাকে? তাই এই না থাকাটাতেই লাঞ্ছনা এত বেশি বাজে, বেদনার হেতু খুঁজিয়া মিলে না বলিয়াই ব্যথা এমন অসহ্য হইয়া পড়ে। যাহা হোক, সাবিত্রীর এই নিশ্চিন্ত ও সরল কর্তব্য নির্ধারণ শুধু তাহার একলা হৃদয়ের মানচিত্রই উদ্ঘাটিত করিল না, তাহা সতীশের নিজের হৃদয়ের ছবিটাও বাহিরের লোকে টানিয়া আনিয়া ফেলিল। এই দুখানি মানচিত্রকে পাশাপাশি রাখিয়া সে স্তম্ভিত হইয়া রহিল। সে নিশ্চিত জানিয়াছিল সাবিত্রী ভালোবাসে, সে বাসে না। এখন দেখি ঠিক বিপরীত, সেই বাসে, সাবিত্রী বাসে না। এই ঘৃণিত কথাটা স্বীকার করিতে শুধু লজ্জাতেই তাহার মাথা কাটা গেল না, নিজের মনের এই নীচ প্রবৃত্তিতে তাহার নিজের উপরে ঘৃণা জন্মিয়া গেল। তাহার গতরাত্রির কাজগুলো লজ্জাকর, সন্দেহ নাই। তাহার জীবনে এমন অনেক রাত্রির অনেক লজ্জা জমা হইয়া আছে সত্য, কিন্তু এই ইতরতার তুলনায় সে সমস্তই একেবারে অকিঞ্চিৎকর হইয়া গেল। এ বাসায় তো আর একদিনও থাকা চলিবে না। এখানে থাকা না থাকা সম্বন্ধে সে যে সম্পূর্ণ উদাসীন নয়, এ কথা সে তো কোনো মতেই স্বীকার করিতে পারিবে না। সে কঠোর প্রতিজ্ঞা করিয়া বসিল যে বেদনার গুরুভারে মন যদি তাহার ভাঙিয়া পরমাণু হইয়াও যায়, তথাপিও না, কোনো মতেই এই নীচতাকেই প্রশ্রয় দিয়া সে একেবারে অধপথে যাইবে না। বাহিরে যে বেলা পড়িয়া আসিতেছিল, ঘরের মধ্যে সতীশের হুঁশ ছিল না। সহসা বাসায় প্রত্যাগত কেরানিদের শব্দ সাড়ায় সে চকিত হইয়া জানালার বাহিরে উঁকি মারিয়াই বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ একটা পিরান গায়ে দিয়া চাদর কাঁধে ফেলিয়া অলক্ষিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। এখনই হাত মুখ ধুইবার প্রস্তাব লইয়া সাবিত্রী আসিয়া পড়িবে এবং খাবার জন্য জিদ করিতে থাকিবে। আজ তাহার কিছুমাত্র ক্ষুধা ছিল না, কিন্তু সাবিত্রী সে কথা কোনো মতে বিশ্বাস করিবে না। অনুরোধ করিবে, পীড়াপিড়ি করিবে, হয়তোবা শেষে রাগ করিয়া চলিয়া যাইবে। এই সমস্ত মৌখিক স্নেহের বাগ বিতণ্ডা হইতে তাহার জীবনে আজ এই প্রথম সে নিজেকে অকৃত্রিম ঘৃণার সহিত দূরে সরাইয়া লইয়া গেল। পথে ঘুরিতে ঘুরিতে সন্ধ্যার প্রাক্কালে দর্জিপাড়ার একটা গলির মোড়ে হঠাৎ পিছনে পরিচিত কণ্ঠের ডাক শুনিতে পাইল, ছোটবাবু না? সতীশ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, মোক্ষদা নাকি? মোক্ষদা বহুদিন পূর্বে তাহাদের পশ্চিমের বাড়িতে দাসীর কাজ করিত। ছুটি লইয়া কলিকাতায় আসিয়া আর ফিরিতে পারে নাই। বলিল, হাঁ বাবু, আমি। ছোটবাবু, আমার একখানা চিঠি পড়ে দেবেন? সতীশ হাসিমুখে বলিল, এত বড় শহরে একখানা চিঠি পড়িয়ে নেবার আর কি লোক পেলে না ঝি? কই, চিঠি কোথায়? ঝি বলিল, চিঠিখানি আমার ঘরে আছে বাবু। সাহস করে অচেনা লোককে দিয়ে পড়াতে পারেনি, পাছে আর কিছু বা থাক। তবে আমাদের বাড়িতেই একটি মেয়ে আছে, সে লিখতে পড়তে জানে, কিন্তু তাকেও আজ দুদিন ধরে পাচ্ছি নে। এত রাত্রিরে
করে বাড়ি ফেরে যে যখন তখন আর সময় হয় না। সতীশ জিজ্ঞাসা করিল, বাড়ি তোমার কত দূরে? ঝি বলিল, এখান থেকে একটু দূর পড়ে বই কি, বড় রাস্তার ওধারে একটা গলির মধ্যে। বাবু যদি আপনার ঠিকানাটা বলে দেন তাহলে কাউকে সঙ্গে নিয়ে আমি না হয় কালই যাই, চিঠিটা পড়িয়ে আনি। আচ্ছা বলিয়া সতীশ তাহার শোভাবাজারের ঠিকানাটা বলিয়া দিল এবং কোথা দিয়া কেমন করিয়া যাইতে হয় বুঝাইয়া বলিতে বলিতে পথ চলিতে লাগিল। কতক্ষণ আসার পরে ঝি এক জায়গায় হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া বলিল, বলতে সাহস পাই না বাবু, যদি একবার পায়ের ধুলা দেন। ঘর আমার এখান থেকে আর বেশি দূরে নয়। সতীশ ক্ষণকাল কি ভাবিয়া বলিল, আচ্ছা চলো। তাহার আজ বাসায় ফিরিতে একেবারেই ইচ্ছা ছিল না। পথে ঘুরিয়া রাত্রি অধিক হইলে সাবিত্রী ঘরে চলিয়া গেলে বাসায় ফিরিবে, এই সংকল্প করিয়াই সে বাহির হইয়াছিল। তাই সহজেই সম্মতি দিয়া গোটা 2 গলি পার হইয়া তাহার একটা মেটে দোতলা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। একটু দাঁড়ান বলিয়া মোক্ষদা ভেতরে প্রবেশ করিল এবং অনতিবিলম্বে একটা কেরোসিনের ডিবা হাতে লইয়া ফিরিয়া আসিয়া পথ দেখাইয়া উপরে লইয়া গেল। ওধারের কোণের ঘরে একটি ছোট টুলের উপর পিতলের পিলসুজে প্রদীপ জ্বলিতেছিল। সেই ঘরখানি দেখাইয়া দিয়া সবিনয়ে বলিল, একটু বসুন, আমি তামাক সেজে আনি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া এই ছোট ঘরটির পরিচ্ছন্নতা দেখিয়া সতীশ আরাম বোধ করিল। একধারে একটা জলচৌকির উপর মাজা ঘষা কতকগুলি পিতল কাঁসার বাসন ঝকঝক করিতেছে এবং তাহারই পাশে একটি ছোট আলনাতে কয়েকখানি কাপড় গোছানো রহিয়াছে। দেওয়ালে ব্রাকেট এর উপর একটি টাইমপিস ঘড়িতে 8টা বাজিয়া গেল। সতীশ চৌকাঠের বাহিরে জুতা খুলিয়া রাখিয়া তক্তপোষে পাতা সাদা ধবধবে বিছানাটির উপর গিয়া বসিল এবং ঘরের অন্যান্য আসবাবগুলির মনে মনে পরীক্ষা করিতে লাগিল। প্রথমেই নজর পড়িয়া গেল একটি ছোট শেলফের উপর কতকগুলি বই সাজানো ছিল। সতীশ উঠিয়া গিয়া একখানা সংগ্রহ করিয়া আনিল এবং প্রথম পাতা উল্টাতেই দেখিতে পাইল ইংরেজি অক্ষরে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাম লেখা। সে বইখানি রাখিয়া দিয়া আরও 3-4খানি বই খুলিয়া ওই একই নাম দেখিয়া বইগুলো যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মোক্ষদা বাঁধা হুকায় তামাক সাজিয়া আনিল। সতীশ হুকা হাতে লইয়া বলিল, ঝির ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, উঠতে ইচ্ছা করে না। মোক্ষদা একটুখানি হাসিয়া বলিল, উঠবেন কেন বাবু, বসুন, এ ঘরটি কিন্তু আমার নয়, আর একটি মেয়ের। সতীশ প্রশ্ন করিল, তিনি কোথায়? মোক্ষদা বলিল, সে এক বাবুদের বাসায় কাজ করে, আসতে প্রায়ই রাত হয়ে যায়, তাই ঘরের চাবি আমার কাছে থাকে, আমাকে মাসি বলে ডাকে। সতীশ বলিল, তা ডাকুক, কিন্তু ভুবনবাবুটি আসবেন কখন? ঝি বিস্মিত হইয়া জিজ্ঞেস করিল, ভুবনবাবু আবার কে? ভুবনচন্দ্র মুখুজ্জে চেনো না? অকস্মাৎ ঝি ভ্রু প্রসারিত করিল, ও আমাদের মুখুজ্জে মশাই? না না, তাকে আর আসতে হবে না। কেন, মারা গেছে নাকি? মোক্ষদা 2 চক্ষু দীপ্ত করিয়া বলিল, না, মারা যাননি, কিন্তু গেলেই ছিল ভালো। তিনি বামুন মানুষ, বর্ণের গুরু, আমাদের মাথার মণি, নারায়ণ তুল্য। ওকে অভক্তি করছি নে, তার চরণের ধুলো নিচ্ছি, কিন্তু কোনোদিন দেখা পেলে 3টি ঝ্যাঁটা মুখে গুনে গুনে মারব। তবে আমার নাম মোক্ষদা। সতীশ হাসিয়া উঠিল, বলিল, রাগের মাথায় বামুন মানুষকে যেন অভক্তি করে মেরে বসো না, বেশ ভক্তি করে গুনে গুনে মেরো, তাতে পাপ হবে না। কিন্তু তিনি লোকটিকে? মোক্ষদা উদ্যতভাবে বলিয়া উঠিল, লোকটির পরিচয় আর কি দেব বাবু, ছি ছি, গলায় দেবার দড়ি জুটল না। সতীশ অত্যন্ত কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, কে তিনি, কি করেছেন তিনি? হঠাৎ দ্বারের বাহির হইতে জবাব আসিল, লোকটিকে আপনি চেনেন না? কি হবে আপনার তার কথা শুনে? সতীশ চমকিয়া উঠিল। মোক্ষদা মুখ ফিরাইয়া কহিল, সাবি নাকি, কখন এলি তুই? সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, এই মাত্র আসছি। বাবুটিকে কোথায় পেলে মাসি? মোক্ষদা কহিল, ইনিই আমাদের ছোটবাবু সাবিত্রী। আজ 2 দিন হলো বৌমার কাছ থেকে একখানি চিঠি পেয়েছি, তা পড়তে পাইনি, তাই বললুম বাবু যদি দয়া করে পায়ের ধুলো দেন। সাবিত্রী বলিল, তবে পায়ের ধুলো তোমার ঘরে না দিয়ে আমার ঘরে কেন? মোক্ষদা ক্ষুণ্ণ হইয়া বলিল, তা রাগ করিস কেন সাবি, আমার ঘর তো ভদ্রলোককে বসানো যায় না, তাই তোর ঘরে বসিয়েছি। কত বড় দরের লোক এরা, কোথায় আহ্লাদ করবি, না রাগ করছিস? সাবিত্রী হাসিয়া বলিল, রাগ করব কেন মাসি, রাগ নয়, কিন্তু অমনি পায়ের ধুলো নিলে যে পাপ হয়, কিছু জলযোগ করানো উচিত। হ্যাঁ বামুন ঠাকুর, আপনার খিদে পেয়েছে কি? বন্ধুরা,
আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।